চলতি মার্চ মাসে জ্বালানি তেলের সরবরাহ ঠিকঠাক রাখা গেলেও মাসের শেষে মজুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং বিশেষ করে ডিজেল নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান এবং আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। আপনাকে স্বাগত। আজকে প্রথম আলোতে প্রধান শিরোনাম হয়েছে ডিজেল নিয়ে দুশ্চিন্তা, এমন একটি শিরোনাম হয়েছে এবং প্রতিবেদনটি আপনি করেছেন। আমরা আপনার কাছে জানতে চাইবো জ্বালানি তেলের যে সংকট, বিশেষ করে ডিজেল নিয়ে দুশ্চিন্তা, এর কারণটা কি? আসলে দেখুন, আমাদের যে যতগুলো জ্বালানি তেল ব্যবহার হয় মানে জ্বালানি পণ্য হিসেবে, তার মধ্যে ডিজেলের চাহিদাটাই সবচেয়ে বেশি। বেশি মানে হচ্ছে বিপিসি, আমাদের যে সরকারি সংস্থা যারা জ্বালানি তেল আমদানি করেন এবং সরবরাহের দায়িত্বে আছেন, তারা সারা বছরে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করেন তার 63% হচ্ছে ডিজেল। এবং এই ডিজেলকে বলা হয় এটা আসলে খুবই একটা কৌশলগত পণ্য। কারণ ডিজেল কোথায় ব্যবহার হয় দেখবেন, ডিজেল ব্যবহার হয় হচ্ছে পণ্য পরিবহনের ক্ষেত্রে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহার হয় হচ্ছে আপনার সেচে, তার মানে আমার সরাসরি উৎপাদনে, ফসল উৎপাদনের ক্ষেত্রে। তারপরে ব্যবহার হচ্ছে শিল্পে উৎপাদনের ক্ষেত্রে। তার মানে ডিজেল যদি সংকট হয়, ডিজেল যদি কমে যায়, তাহলে আপনার উৎপাদন ব্যাহত হবে, পণ্য পরিবহন ব্যাহত হবে, তাহলে হচ্ছে বাজারে পণ্যের সরবরাহ কমে যাবে। ডিজেলের যদি দাম বেড়ে যায়, ঠিক একইভাবে বাজারে পণ্যের দামও বেড়ে যায়। যেখানে বলা হয় যে মানে এটা খুবই অর্থনৈতিকভাবে খুবই কৌশলগত পণ্য, যেখানে ডিজেলের সরবরাহ এবং দাম ঠিক রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তা এখন জ্বালানির যে পরিস্থিতি, আপনি জানেন যে বর্তমান যে সংকট, এটি আসলে একটি বৈশ্বিক সংকট। যেহেতু যুদ্ধটা চলছে মধ্যপ্রাচ্যে, ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর যে হামলা পাল্টা হামলা, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে যুদ্ধটা ছড়িয়েছে। এবং এবারের যুদ্ধের যে একটি ধরন আমরা যেটি দেখেছি, যে বেশিরভাগ ক্ষেত্রে এটি জ্বালানি স্থাপনায় হামলার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে পাল্টাপাল্টি, যার ফলে কিন্তু বৈশ্বিকভাবে জ্বালানির সরবরাহ অনেক কমে গেছে। তো সেটার যে বলেন যে প্রভাব, সেটা আমাদের উপরে এসে পড়েছে, যেহেতু আমরা বড় অংশ জ্বালানি আমদানি করি এবং বিশেষ করে জ্বালানি তেলের ক্ষেত্রে আমাদের অলমোস্ট ম্যাক্সিমামই আমাদের আমদানি হয়, খুবই কম মাত্রায় আমরা কিছুটা স্থানীয় উৎপাদন হয়। তো এবং ডিজেলের ক্ষেত্রে যেটা হয় যে ডিজেলের যে বেশিরভাগই আমাদের আমদানি করতে হয়। তো যেহেতু এখন আমদানি কমে গেছে মানে হচ্ছে যে আমাদের আসলে জ্বালানি তেল কেনা ছিল সরকারের পক্ষ থেকে আগামী জুন পর্যন্ত আমাদের যে চাহিদা সেই হিসেবে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজগুলো ঠিকমতো আসছে না মানে ধরেন যেই জাহাজটি যেমন মার্চের হিসাব যদি আমরা বলি, মার্চে আমাদের 16টি জাহাজ আসার কথা ছিল ডিজেল নিয়ে। এই আগে থেকে সব ঠিক করা, মানে সূচি বলা থাকে যে এত তারিখে এত টন আসবে, এত তারিখে এত টন আসবে, সব এভাবে ক্যালেন্ডারে ঠিক করা থাকে ডিজেলের। কারণ জাহাজ এসে আসলে বন্দরে বসে থাকার সুযোগ নাই, তাহলে জরিমানা দিতে হয়। তো সেইভাবে সব সেট করা থাকে চাহিদা বুঝে। তো 16টির মধ্যে আমাদের 10টি জাহাজ এসেছে, 6টি জাহাজ আসেনি। যে 6টি জাহাজ আসেনি, সেই 6টি জাহাজে 1,55,000 টন ডিজেল আসার কথা ছিল। তো যার ফলে একটু কিন্তু ঘাটতি তৈরি হয়েছে। এই যে 1,55,000 টন ডিজেল, এটি আমরা পেলাম না, যার ফলে এখন আমাদের ডিজেলের যে মজুদ, সেটি আমাদের 10 দিনে নেমে এসেছে। আজকের যে হিসাব, আজকে জ্বালানি বিভাগ আমাদের রিপোর্টের পরে আজকে আবার জ্বালানি বিভাগ একটা হিসাব দিয়েছে, তাতে যে মজুদ আছে তা হয়তো আপনি 9 দিনের মজুদ আছে। তো 9 দিন পরে কি হবে তাহলে যদি ডিজেল না আসে? তো সরকার চেষ্টা করছে বিভিন্ন উৎস থেকে ডিজেল সংগ্রহ করার, এবং কিছু ইতিমধ্যে জানেন আগামী 15 দিনের যে হিসাব আমরা অন্তত জানি সরকারিভাবে, 15 দিনের মধ্যে 95,000 টন ডিজেল আসার মোটামুটি একটা নিশ্চয়তা আছে, যেগুলো আসবে এগুলো হয়তো পাওয়া যাবে। আর এর বাইরে আরও যে চাহিদা ধরা হচ্ছে যে হয়তো এপ্রিলে 4 লাখ টনের চাহিদা থাকবে, তার মানে আমরা পাচ্ছি 2 লাখ, 2.25 লাখ আমাদের মজুদ এবং যেটা আসছে তা মিলে, তার মানে বাকি আরও 2 লাখ ডিজেল লাগবে। সেটার জন্য ইতিমধ্যে সরকার বেশ কিছু বিকল্প উৎস তারা চিহ্নিত করেছে, তাদের সঙ্গে আলোচনা করেছে, বেশ কিছু অনুমোদনও হয়ে গেছে। ইতিমধ্যে 3 লাখ টনের অনুমোদন হয়েছে। আজকেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিং ছিল, সেখানেও ডিজেল কেনার অনুমোদন হয়েছে। কিন্তু এগুলো এখনও নিশ্চিত না যে কবে আসবে। যদি ডিজেল এই যে উৎসগুলো, নতুন যে উৎসগুলো খুঁজে বের করা হয়েছে বা যাদের সঙ্গে আলোচনা হয়েছে, যাদের সঙ্গে থেকে কেনার অর্ডার দেওয়া হচ্ছে, তারা যদি এপ্রিলের মধ্যে ডিজেলটা দিতে পারে, তাহলে হয়তো আমাদের সংকট হবে না। এপ্রিল মাস বাংলাদেশে বৈশাখ মাস শুরু হচ্ছে এবং গ্রীষ্মকালে লোডশেডিংয়ের একটা বিষয় থাকে। সেক্ষেত্রে কি লোডশেডিংটা ফিরে আসছে এ ধরনের আশঙ্কা যদি আমরা জ্বালানি সরবরাহ না করা যায়? সেইটা কিছুটা হতে পারে এবার, মানে এই যে বৈশ্বিক পরিস্থিতির কারণে আপনি যেটা বলছিলেন, এপ্রিল হচ্ছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে যদি বলি, বিদ্যুতের ক্ষেত্রে এপ্রিল হচ্ছে সর্বোচ্চ চাহিদার মাস। মানে এপ্রিল আমাদের সবচেয়ে উষ্ণতম মাস থাকে সাধারণত, সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম থাকে, স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদা বেশি থাকে। এবং এই বছরও প্রায় 18,500 মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা হিসেব করা হয়েছে
যে যদি এই পর্যন্ত চাহিদা উঠতে পারে, আসলে 18,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে কিনা, সেই পরিস্থিতি আমাদের আছে কিনা, সেটা হয়তো পুরোপুরি এবার সম্ভব হবে না। সম্ভব হবে না এই কারণে, কারণ এই যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানির যে সংকট, যেটা আমরা বলছিলাম, শুধুমাত্র এটা জ্বালানি তেল না, এর কারণে অন্যান্য যে জ্বালানি পণ্য, বিশেষ করে গ্যাস, আমাদের একটা বড় অংশ, প্রায় 30-35% আমাদেরকে গ্যাস আমদানি করতে হয় এলএনজি হিসেবে, সেটি ব্যাহত হতে পারে। যার ফলে এলএনজি থেকে যে গ্যাসটা আসার কথা সরবরাহ, সেটি পুরোপুরি পাওয়া যাবে না। তাতে বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ কিছুটা কমতে পারে। কমলে স্বাভাবিকভাবে বিদ্যুতের উৎপাদনও কমবে। তো যদি কমে, ধরে নিতে হবে যে আমাদেরকে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা লোডশেডিং হতে পারে। যদি এটি জ্বালানি মোটামুটি এখন যে পরিস্থিতি আছে এর মধ্যে সরবরাহ ঠিক রাখা যায়, তাহলে হয়তো এর মধ্যেই থাকবে। আর যদি জ্বালানির পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বা আমরা যদি এটা অ্যারেঞ্জ করতে না পারি, সেক্ষেত্রে আরও বাড়তে পারে। তবে আমি মনে করি 1 ঘন্টা বা 2 ঘন্টা লোডশেডিং যেটি সহনীয়, আসলে এই ধরনের পরিস্থিতিতে সেটা মেনে নিতে হবে। আর আপনি যেটা বলছেন যে লোডশেডিং না থাকলে যেটা হয়, যে বিশেষ করে বাসাবাড়িতে বা অফিসে বা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল জোনে, শিল্প কারখানাগুলো বিকল্প বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ডিজেলের উপরই ভর করে। তো আমাদের যেহেতু ডিজেল নিয়ে আমরা যেটা বলছিলাম, তো ডিজেলের যদি সরবরাহ নিশ্চিত না হয়, ডিজেল যেগুলো এখন পর্যন্ত সরকার আনার চেষ্টা করছে নতুন করে, যে প্ল্যান 2 লাখ 3 লাখ টনের ইতিমধ্যে যে প্ল্যান নেওয়া হয়েছে, সেগুলো যদি না আসে, সেক্ষেত্রে হয়তো আমাদের মানে ওই যে বিকল্প যে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, সেটিও ব্যাহত হবে। তো ডিজেলটা আসলে যে কোনো মূল্যে ডিজেলটা নিশ্চিত করতে হবে, ডিজেলের সরবরাহ ধরে রাখতে হবে, এবং সরকার সেই চেষ্টাই করছে। ইরান বলেছে বাংলাদেশ সহ কয়েকটি দেশের কথা, যে এই দেশের জন্য কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না। ইরানের যে আশ্বস্ত করলো, এই যে আশ্বাস দিল, এই আশ্বাস দেওয়ার পর কি আমাদের যে জ্বালানি তেল আসার যে চ্যানেলটা হরমুজ প্রণালী দিয়ে, সেটা কি ব্যাহত হবে কিনা, বা এই সংকটটা? সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ দেখুন, হরমুজ প্রণালী বন্ধের পর থেকে, হরমুজ প্রণালী তো কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আরও বেশ কিছুদিন আগে থেকেই জানি যে আমাদের সরকার ইরানের সঙ্গে আলোচনা করেছে। ইরানের সরকারও অভয় দিয়েছে। তারা বলেছে যে, তারা বারবার করে বলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট ছাড়া বাকি জাহাজের ক্ষেত্রে তারা বাধা দিবে না, এবং স্পেশালি কয়েকটি দেশের ক্ষেত্রে তারা বলেছে যাদের জাহাজ যেতে পারে, তার মধ্যে বাংলাদেশও আছে। কিন্তু স্বাভাবিকভাবে ধরেন, এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যখন আসলে হরমুজের উপর দিয়ে পাল্টাপাল্টে হামলা চলছে, তখন হরমুজ দিয়ে যেই জাহাজটা যাবে তার যে ঝুঁকি, এবং যে ঝুঁকি ভাতা, মানে বিমা কিন্তু অনেক বেড়ে গেছে, তো খরচ অনেক বেড়ে গেছে, জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে। তো সেটি দিয়ে জাহাজ আসবে কিনা, সেটা আসলে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, আসলে এটা শুধু জাহাজ আসার উপরে নির্ভর করে না, কারণ আমাদের যে তেল, আমরা যে জ্বালানি তেলটা আনি, বিশেষ করে তার বেশিরভাগ জাহাজই হরমুজের বাইরে থেকে আসে, মানে হরমুজ প্রণালী হয়ে আসে না। হরমুজ প্রণালী হয়ে আসে বেসিক্যালি আমাদের ক্রুড অয়েল, যেটা অপরিশোধিত জ্বালানি। তো সেটি আসলে হরমুজের জন্য, হরমুজের আগে ওইটা যেই উৎস থেকে আমাদের তেলটা আসে, সৌদি আরব এবং আরব আমিরাত, সেখানে যেহেতু তাদের জ্বালানি শোধনাগারের উপরে হামলা হয়েছে, তার ফলে ওখান থেকে এখন রপ্তানিটা বন্ধ আছে। তার মানে আমরা আপাতত অপরিশোধিত তেল পাচ্ছি না, মানে আসছে না। যার ফলে এটা হরমুজ চালু হলেও আমরা এটা পাবো না, মানে যতদিন পর্যন্ত ওরা সরবরাহ করা চালু না করবে আবার নতুন করে। আর এলএনজির ক্ষেত্রে হয়তো হরমুজ যদি স্বাভাবিক হয়, তাহলে এলএনজি আসার ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাবো। আমাদের এলএনজি জাহাজ বেশিরভাগই যেহেতু কাতার থেকে আসে এলএনজির জাহাজগুলো, তো কাতার এই হরমুজ যদি স্বাভাবিক হয়, তাহলে হচ্ছে যে এলএনজির জাহাজ আমরা বাড়তি আনতে পারবো। সরকার বলেছিল যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। এই বিষয়ে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে? এটি এখনো মানে আলোচনা চলছে। একটা রাশিয়া, যেহেতু যুক্তরাষ্ট্র রাশিয়ার নিষেধাজ্ঞা 1 মাসের জন্য শিথিল করেছে, এটি আমাদের জন্য একটা সুযোগ যে, মানে তেলের একটা বিকল্প উৎস তৈরি হয়েছে। সেই হিসেবে আমরা তেল আনার জন্য চেষ্টা করছি। রাশিয়া থেকে সরকার 6 লাখ টন তেল আনতে চায়। যদি 6 লাখ টন তেল আনা যায়, এটি আসলে আমাদের জন্য একটা বড়, বলা যায় যে মজুদ পরিস্থিতি বাড়িয়ে দিবে, এবং আগামী 2-3 মাস অন্তত একটা বড় ধরনের সাপোর্ট তৈরি করবে। তো সেটির জন্য ইতিমধ্যে তারা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। যদি এটি চূড়ান্ত হয়ে যায়, তাহলে তো এই তেলটা আসবে, এবং এটা অবশ্যই ইতিবাচক হবে যদি পাওয়া যায়। বিভিন্ন সময় সরকার বলে আসছে যে বাই প্রোডাক্ট কিছু জ্বালানি তেল রয়েছে, সেই তেলগুলো তো দেশে উৎপন্ন হয়। তো এরপরও আমরা দেখেছি যে বিভিন্ন ঢাকা সহ বড় বড় শহরে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এই পরিস্থিতি বাই প্রোডাক্ট মানে দেখুন, আমাদের আসলে পেট্রোল পাম্প থেকে মূলত 3 ধরনের জ্বালানি তেল বিক্রি হয়। একটা হচ্ছে পেট্রোল, একটা হচ্ছে অকটেন, একটা হচ্ছে ডিজেল। তো আমরা মূলত এই যে গত 1 মাস ধরে 28 ফেব্রুয়ারি যখন ইরানে প্রথম হামলা হয়, তারপর থেকে বিশেষ করে পুরো মার্চ জুড়ে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, এবং পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে মানুষকে তেল নিতে হচ্ছে। কেউ কেউ রাতে এসে সকালে তেল পাচ্ছে। মানে এই যে ভোগান্তি, এটা লম্বা সময় ধরে, পুরো 1 মাস সময় ধরে চলছে। এবং এখনও আজকেও যদি আমি বলি, আজকেও পেট্রোল পাম্পে, ঢাকা শহরে বেশ কিছু পেট্রোল পাম্পে এখনও লাইন আছে, আবার কিছু পেট্রোল পাম্প হয়তো বন্ধ হয়ে আছে, তাদের কাছে তেল নাই। এটি মূলত তারা যাচ্ছে পেট্রোল এবং অকটেনের জন্য।
তো এই পেট্রোল অকটেন আপনি যেটা বলছিলেন বাই প্রোডাক্টের কথা, পেট্রোল অকটেনের কথা আমি যদি বলি, আমাদের যে পেট্রোল, আমাদের সারা বছরের পেট্রোলের যে চাহিদা, এটি পুরোপুরি আমাদের স্থানীয় পর্যায় থেকে মেটানো হয়। মানে পেট্রোল আমাদের আমদানি হয় না, মানে আমরা কোনো রকম পেট্রোল আমদানি করি না। আমাদের পেট্রোল চাহিদা শতভাগ দেশে উৎপাদন হয়। এই দেশে কোথায় উৎপাদন হয়? দেশে উৎপাদন হয় আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে, আমাদের যে নিজস্ব গ্যাস ক্ষেত্র, সেই গ্যাস ক্ষেত্র থেকে আমরা যখন গ্যাস উৎপাদন করি, তার বাই প্রোডাক্ট হিসেবে সেখানে কনডেনসেট আসে, মানে লিকুইড একটা ফর্ম আসে গ্যাসের, যে কনডেনসেটটা রিফাইন করে আপনি বিভিন্ন ধরনের জ্বালানি তেল পাওয়া যায়। তার মধ্যে অকটেন পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়, বিভিন্ন রকম পাওয়া যায়। তো পেট্রোল মূলত এই যে কনডেনসেটগুলো, সেগুলো আমাদের 4টা প্রাইভেট রিফাইনারি আছে যারা এই কনডেনসেটগুলো রিফাইন করে তারা আবার বিপিসির কাছে এই তেলটা বিক্রি করে। তো সেখান থেকে, এবং হচ্ছে যে ওরা কিছু কনডেনসেট বাইরে থেকে আমদানিও করে তারপরে রিফাইন করে পেট্রোলটা উৎপাদন করে, যার ফলে পেট্রোলে আমাদের আসলে বড় ধরনের সংকট হওয়ার মতো পরিস্থিতি নাই। তারপরে যদি বলি যে আপনার পেট্রোলের এখন যে পরিস্থিতিটা চলছে, স্বাভাবিকভাবে যে চাহিদা থাকে, মানে সাধারণত আমরা যদি কম্পেয়ার করে দেখি যে গত বছরের মার্চের সঙ্গে এই বছরের মার্চে দিনের যে চাহিদা পেট্রোল এবং অকটেনের, তার চেয়ে এখন কম সরবরাহ করা হচ্ছে কিনা তা কিন্তু না। আমরা যদি হিসাব দেখি বিপিসি, তাতে আমরা দেখেছি যে বেশি সরবরাহ করা হচ্ছে অকটেন গত বছরের তুলনায়। কারণ এই যে একটা যুদ্ধ পরিস্থিতি, মানুষের মধ্যে একটা আতঙ্ক, কয়েকদিন পর থাকে কি থাকে না, তেল পাবে কি পাবে না, সে হয়তো একটু বেশি কিনছে। আবার একটা সুযোগ সন্ধানী গোষ্ঠীও তৈরি হয়েছে, যারা হচ্ছে যে তেলটা নিয়ে মজুত করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে গত কিছুদিন ধরে সরকার অভিযান চালাচ্ছে, এবং গত কয়েকদিনের অভিযানে আমরা যেটা জানি, আজকে পর্যন্ত যদি হিসাব, মানে গত 30 মার্চ পর্যন্ত যে হিসাব দেখা গেছে, আজকে যেটি আমরা পেয়েছি, তাতে প্রায় 3 লাখ লিটার তেল কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে। তার মানে কি, মানুষের মধ্যে মজুত করার একটা প্রবণতা তৈরি হয়েছে। সরকার ঘোষণাও দিয়েছে মজুতকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে 1 লাখ টাকা পর্যন্ত তারা পুরস্কার ঘোষণা করেছে যারা মজুতকারীদের ধরিয়ে দেবে তাদের কাছ থেকে। অকটেনের ক্ষেত্রে আমি যদি বলি, অকটেন খুবই মানে বিশেষ করে এই যে প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস, এগুলোর জন্য মূলত অকটেন ব্যবহার হয়। তো অকটেনের ক্ষেত্রেও আমরা স্থানীয় পর্যায় থেকে গত বছরের যদি হিসাবটা আমি বলি, গত বছর মানে গত অর্থ বছর যেটি শেষ হয়েছে, সেখান থেকে যদি আমরা দেখি, তাতে 50% অকটেন আমরা স্থানীয়ভাবে পেয়েছি, আর বাকি 50% অকটেন আমাদেরকে আমদানি করতে হয়েছে। তো এই মুহূর্তে অকটেন এবং পেট্রোলের আপনি যদি বলেন মজুদ পরিস্থিতি কি, সেখানে আমি এই মুহূর্তে যখন দাঁড়িয়ে আছি, আমাদের আসলে অকটেন এবং পেট্রোলের মজুদ আছে 7 দিন এবং 8 দিনের। তো তাহলে কি 7 দিন এবং 8 দিন পরে আমার অকটেন আর পেট্রোল পাওয়া যাবে না? আসলে তা না। কারণ অকটেনের আমাদের এই পুরো এপ্রিল জুড়ে যে চাহিদা, এখন পর্যন্ত হিসাব করা হয়েছে, এপ্রিল হয়তো 37,000 টন অকটেন লাগতে পারে, কিন্তু দেখা গেছে তার চেয়ে দ্বিগুণের বেশি অকটেন এপ্রিল মাসে চলে আসবে। তার মানে অকটেনের কোনো সংকট হওয়ার সুযোগ নাই। মানে 25,000 টন করে দুটো জাহাজ, মানে 50,000 টন আমদানি হবে, আর স্থানীয় পর্যায় থেকে আরও 30,000 টন অকটেন পাওয়া যাবে। তার মানে 80,000 টন আমরা পাচ্ছি, যেখানে আমাদের চাহিদা 37,000 টন। তার মানে 2 মাসের চাহিদা মেটানোর মতো অকটেন এই মাসে যোগ হবে। তার মানে অকটেন নিয়ে সংকট হওয়ার কিছু নাই। পেট্রোলের ক্ষেত্রে স্থানীয়ভাবে যে পেট্রোল পাওয়া যাবে এই মাসে, তাতে হয়তো যে চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না, কিছুটা গ্যাপ থাকতে পারে। তো সেটির জন্য সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে যে কিছু অকটেন থেকে পেট্রোল উৎপাদন করা হবে। এটি করা হয় রিফাইনারিতে, এটি খুবই সহজ প্রসেস। তো করে তাহলে পেট্রোলের চাহিদা মেটানো। তার মানে পেট্রোল এবং অকটেন নিয়ে মার্চে কিন্তু আসলে ওই অর্থে আমরা লাইন দেখছি, লম্বা লাইন, মানুষকে ভোগান্তি পেতে হচ্ছে, অনেক সময় ধরে নিচ্ছে, কিন্তু সংকট কিন্তু হয়নি। মানে সংকট মানে মজুদ ফুরিয়ে যায়নি। আপনি পুরো মার্চ ধরে সরকার সরবরাহ করতে পেরেছে, এবং চাহিদার চেয়ে কম না, চাহিদার চেয়ে বরং বেশি সরবরাহ হয়েছে। তো এপ্রিলে এখন পর্যন্ত যে হিসাব, তাতে এপ্রিলেও পেট্রোল এবং অকটেনের সংকট হওয়ার কথা না। মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন বিকল্প উৎস থেকে জ্বালানি কেনার একটা পরিকল্পনা করছে, সেক্ষেত্রে কোন কোন দেশ তালিকায় রয়েছে সেটা যদি একটু বলতেন। বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে। এটিও মূলত দেখবেন আমাদের জ্বালানি তেলের ক্ষেত্রে এখন যে নতুন উৎস খোঁজা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে, এটি মূলত ডিজেলের জন্য। কারণ আমাদের আসলে মূল চাহিদা ডিজেল, আবারও বলি, এবং এপ্রিলে আমাদের ধারণা করা হচ্ছে 4 লাখ টনের বেশি হয়তো ডিজেল লাগবে, এবং সেই ডিজেল আনার জন্যই সরকার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, ইন্দোনেশিয়ার সঙ্গে চলছে, তারপরে মালয়েশিয়ার সঙ্গে চলছে, তারপরে হচ্ছে ব্রুনাইয়ের সঙ্গে চলছে। এছাড়া রাশিয়ার আশপাশের কয়েকটি দেশ, কাজাখস্তান, এদের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে, অনেকেই জ্বালানি তেল সরবরাহ করতে চায়, তারা বলছে তারা দিতে পারবে। কিন্তু যেহেতু এগুলো সব নতুন উৎস, পরীক্ষিত না, এর মধ্যে কেউ কেউ আমাদেরকে আগে থেকে তেল দেয়। যেমন মালয়েশিয়া আমরা আগে থেকে তেল কিনি, চায়না থেকে আমরা আগে থেকে তেল কিনি, সিঙ্গাপুর থেকে আমরা আগে থেকে তেল কিনি। এসব দেশেও আবার নতুন করে বিকল্প কোনো উৎস পাওয়া যায় কিনা, মানে আরও সরবরাহ বাড়ানোর জন্য। এবং আপনি জানেন যে ভারত আমাদেরকে 2 পদ্ধতিতে ভারতের আমরা তেল নেই। একটি হচ্ছে ভারতের সঙ্গে আমাদের পাইপলাইন আছে,
যেটি দিয়ে ডিজেল আসে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে, মানে আসাম থেকে। আর এর বাইরে সমুদ্রপথেও ভারতের যে ন্যাশনাল কোম্পানি IOCL, ইন্ডিয়ান অয়েল কোম্পানি, তারাও সমুদ্রপথে আমাদেরকে তেল সরবরাহ করে। ইতিমধ্যে সরকার ভারতের কাছেও বলেছে যে তারা যাতে তাদের সঙ্গে আমাদের যে চুক্তি সেই হিসেবে এই বছর যে তেল সরবরাহ করার কথা তার চেয়ে আরও বেশি সরবরাহ করা যায় কিনা। তো সেটি হয়তো ভারত সরবরাহ করবে। আমরা এই সপ্তাহে 7,000 টন ডিজেল আসার কথা ভারত থেকে, তারা হয়তো সরবরাহ কিছুটা বাড়াবে। সেক্ষেত্রে এই যে ঘাটতি যেটি তৈরি হওয়ার এক ধরনের শঙ্কা বা যে দুশ্চিন্তা আমাদের আছে সেটি হয়তো কাটানো যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বৈশ্বিক সংকটের ক্ষেত্রে বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। আগামীকাল হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ প্রথম আলোর সঙ্গেই থাকুন, ভালো থাকুন।